কিছু গল্প, কিছু বাস্তব, কিছু প্রেম, কিছু বন্ধুত্ব, এই সব নিয়ে সেজে উঠুক গল্প হলেও সত্যি। শুনতে থাকো গল্প হলেও সত্যি। নমস্কার, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্ঘ্য, তোমরা শুনছো গল্প হলেও সত্যি সেকেন্ড এপিসোড। আশা করি আগের দুটো কাহিনী ভালো লেগেছে। যারা এখনও শোনোনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে শুনে নিতে পারো। এভাবেই তোমরা পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। আর হ্যাঁ, নিচে দেওয়া মেল আইডিতে তোমাদের নিজেদের লেখা গল্প বা নিজেদের জীবনের কোনো বাস্তব অভিজ্ঞতার কাহিনী পাঠাতে ভুলো না কিন্তু। কারণ তোমাদের লেখা গল্প ও অভিজ্ঞতার উপর ভিত্তি করেই সেজে উঠবে এই সিরিজ গল্প হলেও সত্যি। আচ্ছা, বাস্তবে কেউ কখনো ভূতের সামনাসামনি হয়েছো? পড়লে সেই কাহিনী অবশ্যই পাঠিও। আচ্ছা, ভূতের কথা বাদ দিলাম, প্রেমে তো নিশ্চয়ই পড়েছো। প্রেমে পড়ে মানুষের দু ধরনের অভিজ্ঞতা হয়, এক হলো মিষ্টি আর এক হলো তেতো। তোমার কোন ধরনের? লিখে পাঠিও। তো যাই হোক, আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের কাহিনী। শুনতে থাকো। আজকের কাহিনী লিখেছে সুদীপ বেরা, বয়স 25, পেশায় ইঞ্জিনিয়ার। যেভাবে লিখেছে আমি সেভাবেই পড়ছি। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বড় বড় লেখকদের মতো হয়তো গুছিয়ে পুরোটা লিখতে পারবো না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করব আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমার কলেজ লাইফে হোস্টেলে থাকাকালীন একটি রাতের ঘটনা, যেটা আমি তোমাদের বলতে যাচ্ছি। যেই রাতের ঘটনা এখনও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার বাড়ি হাওড়া শিবপুর। আমি মালদায় একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক পড়ছিলাম। কলেজের নামটা আর বললাম না। উচ্চ মাধ্যমিকের পর 2016 সালে প্রথম যখন কলেজে গিয়েছিলাম ভর্তি হতে, কলেজের পরিবেশ দেখে খুব ভালো লেগেছিল। অবশ্য এখনও লাগে, নিজের কলেজকে ভালো নয় বা ভালো লাগে না বলতে খুবই খারাপ লাগে। কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম। ইচ্ছা ছিল কলেজের বাইরে আশেপাশে কোনো মেস ভাড়া নিয়ে থাকবো, কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সেই রকম ভালো কোনো থাকার জায়গা পেলাম না। তখন কারোর সঙ্গে পরিচয়ও হয়নি, আর সেই মুহূর্তে কলেজে আমার কোনো বন্ধুবান্ধব ছিল না যে তাদেরকে জিজ্ঞাসা করে কোনো মেসের সন্ধান পাবো। এক প্রকার বাধ্য হয়েই কলেজের হোস্টেলে উঠলাম। অ্যাকচুয়ালি আমি হোস্টেলে থাকতে চাইছিলাম না, কারণ শুনেছিলাম হোস্টেলে নাকি প্রচুর পরিমাণে র্যাগিং হয়। তোমরা যারা টেকনিক্যাল কলেজে হোস্টেলে থেকেছো, আশা করি তোমরা ভালো বুঝতে পারবে। ঠিক এই কারণের জন্যই আমার বাবাও কিছুটা অসন্তুষ্ট ছিলেন। শেষে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে হোস্টেলে থাকতে হয়েছিল। কলেজ লাগোয়া হোস্টেলের 3 তলায় 37 নম্বর রুমে আমার থাকার ব্যবস্থা হয়। খুব বড় নয়, ছোট্ট ঘর। দুটো বিছানা ফেলার পর মেঝে বলতে কিছুই থাকে না। 37 নম্বর রুমে 4 জন ছিলাম। আমি ফার্স্ট ইয়ার এবং 2 জন সেকেন্ড ইয়ার ও একজন থার্ড ইয়ারের সিনিয়র ছিল। প্রথম দিন বাবা সঙ্গে গিয়েছিল, ব্যাগপত্র সব দিয়ে এলো। সেদিন রাতেই বাকি 3 জনের সঙ্গে আলাপ করলাম। সেকেন্ড ইয়ারের 2টি দাদার নাম রাকেশ ও সেলিম, থার্ড ইয়ারের দাদাটির নাম সিদ্ধার্থ। সবাই মেকানিক্যালের ছাত্র। প্রথম দিনটা খুব ক্লান্ত ছিলাম, তাই ক্যান্টিন থেকে তাড়াতাড়ি ডিনার করে এসে শুয়ে পড়লাম। যখন শুলাম দেখলাম তারা তখনও জেগে আছে। আমি কোনো কথা না বলে শুয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি উঠে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ব্রেকফাস্ট সেরে হোস্টেলটা একটু ঘুরে দেখব বলে বেরোলাম। আমাদের হোস্টেলটা ছিল 3 তলা। প্রত্যেক ফ্লোরে 10টি করে রুম আছে। আমি 3 তলায় ছিলাম। একদম নতুন, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাই বেশিক্ষণ না ঘুরে রুমে ফিরে এলাম। আসার আগে শুধু একবার লক্ষ্য করলাম, একদম কোণের একটি ঘরে রুম নাম্বার 42-এর চাবি মারা। যাই হোক, এটা একটা নর্মাল ব্যাপার, তাই এই নিয়ে বেশি মাথা ঘামালাম না। একেই টেনশানে ছিলাম র্যাগিংয়ের কথা ভেবে। যাই হোক, প্রথম দিন কলেজে গেলাম। সমস্ত স্যার ম্যামের সঙ্গে আলাপ হলো। একে একে সিনিয়ররা এসে ইন্ট্রো নিল। যারা কোনোদিনও র্যাগিংয়ের পাল্লায় পড়েনি তাদেরকে বলছি, এই ইন্ট্রো নেওয়াটা যে কতটা বিরক্তিকর যারা দিয়েছে তারা জানে। আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কলেজে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি।
কোনো সিনিয়র পাশ দিয়ে গেলে মাথা নিচু করে থাকতে হয়, ইন্ট্রো চাইলে ইন্ট্রো দিতে হয়, জামার হাতা কেন গোটানো, প্যান্টের বেল্ট কেন লুজ, বুটের লেস কেন উল্টো দিকে বাঁধা, আরও কত কি। যাক, ওসব বাদ দাও। রাতে হোস্টেলে আমার যারা রুমমেট তাদের সঙ্গে কথা বলার জন্য একটু গায়ে পড়েই জিজ্ঞাসা করলাম, কলেজ কেমন, ক্যাম্পাস কেমন, কেমন ক্যাম্পাসিং দেয়, এই সেই। দেখলাম খুব একটা পাত্তা দিল না আমাকে। অগত্যা নিজের বিছানায় এসে একটু শুয়ে পড়াশোনা করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। কলেজে তো একটু আধটু র্যাগিং হচ্ছিল, এদিকে হোস্টেলে আমি ফার্স্ট ইয়ার বলে প্রায় সব কাজ আমাকেই করতে হতো। জল আনা, রুম পরিষ্কার করা, আবার মাঝে মাঝে রান্না হলে সব জোগাড় আমাকেই করতে হতো। তাছাড়া সবার নেশার জিনিস সাপ্লাই করাটা তো কমন ব্যাপার। ইঞ্জিনিয়ারিং হোস্টেল আর নেশা হবে না তা কী করে হয়? যদিও সবার ক্ষেত্রে সেটা সমান নয়। থাক, বড্ড বাজে বকা হয়ে যাচ্ছে, আসল ঘটনায় আসি। অ্যাকচুয়ালি কী বলো তো, কলেজের কোনো ঘটনা বলতে গেলে অনেক স্মৃতি উঠে আসে। তো এইভাবেই ভালো মন্দের ওপর দিয়ে একটা বছর কেটে গেল। ফার্স্ট ইয়ার শেষ হলো। এর মধ্যে রাকেশ, সেলিম ও সিদ্ধার্থর সঙ্গে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। এখন আর হোস্টেল থেকে বাড়ি যেতে ইচ্ছা করে না। ঘটনাটি ঘটেছিল আমার সঙ্গে সেকেন্ড ইয়ারে কলেজে বিশ্বকর্মা পুজোর সময়। আশা করি তোমরা জানো, যে কোনো টেকনিক্যাল কলেজে সরস্বতী পূজার থেকে বিশ্বকর্মা পুজো বেশি জাঁকজমক করে হয়। সেকেন্ড ইয়ারে কলেজের বিশ্বকর্মা পুজোর দায়িত্ব ছিল আমাদের সেকেন্ড ইয়ারের ছেলেদের ওপর। পুজোর দুদিন আগে থেকে খাটাখাটুনির শেষ নেই। খুব জাঁকজমকে পুজো হলো সেই বছর। বিশ্বকর্মা পুজোর পরে 4 দিন কলেজ ছুটি থাকে, তাই হোস্টেলের ছেলেরা সব বাড়ি যাবে ঠিক করলো। সেই মতো পুজোর পরের দিন সকালে একে একে হোস্টেলের সব রুমগুলো ফাঁকা হয়ে গেল। 3 তলায় শুধু পড়ে থাকলাম আমি আর রাকেশ। বাকি 2টো ফ্লোরেও একই অবস্থা। 2 জন কি 1 জন করে থেকে গেল, বাকি সবাই বাড়ি চলে গেল। আমার বাড়ি থেকেও ফোন করেছিল বাড়িতে যাওয়ার জন্য। সেই মতো ব্যাগপত্রও গুছিয়েছিলাম, কিন্তু রাকেশ বলল যে বাড়ি যাবে না, তার নাকি বাড়ি যেতে ভালো লাগে না। অগত্যা আমিও ফোন করে বাড়িতে জানিয়ে দিলাম যে বাড়ি যাব না। 4 দিন ক্যান্টিন বন্ধ, তাই রান্নার জোগাড় করতে হবে। দুজনে বের হলাম বাজার করতে। 4 দিনের বাজারপত্র করে আনলাম। অত বড় হোস্টেলে উপর নিচে করে আমরা 7 জন কি 8 জন ছিলাম। তার মধ্যে 3 তলায় কেবলমাত্র আমরা 2 জন ছিলাম। 2 দিন বেশ ভালোভাবেই কাটলো। দিনের বেলা দুজনে ঘুরতে যেতাম, সন্ধেবেলা রান্না করে খাওয়া দাওয়া করে ঘুম। ঘটনাটা ঘটলো 3 দিনের দিন। সেদিন সারা দিনটাই কেমন যেন একটা কাটলো। দুপুরবেলা আমি রান্না করছিলাম আর রাকেশ সবজি কাটছিল। সেই সময় রাকেশের হাত কেটে গেল, অনেকটা রক্ত বেরিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে দুজনে একটু ঘুমোলাম। সেদিন বিকালে আর কোথাও ঘুরতে যাইনি। সন্ধ্যার সময় রাকেশ বলল আজ একটু ড্রিঙ্ক করবে। সত্যি বলতে আমারও ইচ্ছা করছিল। সেই মতো বেরোলাম দুজনে। আজ আর রান্নার ব্যবস্থা করব না, তাই বাইরে থেকে খাবার কিনে এনেছিলাম। হোস্টেলে ফিরতে ফিরতে প্রায় 8:30 বেজে গেল। তারপর দুজনে খাওয়া দাওয়া করে ড্রিঙ্ক করতে বসে পড়লাম। ড্রিঙ্ক করছিলাম, কিন্তু সেদিন মনের মধ্যে কেমন একটা অশান্তি বোধ কাজ করছিল। গোটা হোস্টেল যেন সেদিন প্রয়োজনের তুলনায় একটু বেশি চুপ ছিল। কোথাও কোনো কুকুর পর্যন্ত ডাকছিল না, এক ফোঁটা হাওয়াও দিচ্ছিল না। ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছিল না। আমি রাকেশকে বললাম, ও কোনো পাত্তাই দিল না। বলল আমার নাকি নেশা হয়ে গেছে, তাই ওই রকম মনে হচ্ছে। আমি ভাবলাম তাই হয়তো হবে, কিন্তু মনের মধ্যে খটকাটা থেকেই গেল। ঠিক ফ্রি হতে পারছিলাম না যেন। যাই হোক, দুজনে যখন উঠলাম তখন রাত্রি 11:30। একটু নেশা হয়ে গেছে বুঝতে পারছি। মাথাটা কেমন একটু ঝিমঝিম করছে। রাকেশ শুয়ে পড়েছে। আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুম গেলাম। পরিবেশটা যেন আরও চুপ হয়ে গেছে। মনে হচ্ছে কেউ যেন গোটা ওয়ার্ল্ডের সাউন্ড সিস্টেমটাকে সাইলেন্ট করে দিয়েছে। কোনো মতে বাথরুম থেকে এসে আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। ঘুম কিছুতেই আসছিল না, মাথাটা ভীষণভাবে ধরেছে। ঘণ্টাখানেক পর সমস্ত নীরবতা ভেঙে কারো পায়ের শব্দ পেলাম। কেউ যেন বারান্দায় চলাফেরা করছে। বুকটা ধড়াস করে উঠল। তাড়াতাড়ি উঠে লাইটটা অন করতে গেলাম, কিন্তু পারলাম না। মাথা ঘুরছিল। তাও কোনো রকমে উঠে লাইটের সুইচটা অন করলাম। না, লাইট তো জ্বলল না। কারেন্ট নেই। পাশে রাখা ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বাললাম। দেখলাম রাকেশ ঘুমাচ্ছে।
একা আর বাইরে যাওয়ার সাহস হলো না। আবার শুয়ে পড়লাম, কিন্তু কানটা আমার বারান্দার দিকে। পায়ের আওয়াজ ক্রমশ বাড়তে লাগলো। বাড়তে বাড়তে একটা সময় আমাদের রুমের সামনে এসে দাঁড়ালো। ভয়ে ঘেমে গেছি। রাকেশকে আস্তে করে ডাকলাম, রাকেশ, এই রাকেশ, রাকেশ রে। যাই হোক, রাকেশ চোখ খুলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি ব্যাপার? আমি বললাম, বাইরে কেউ আছে, বাইরে কেউ আছে, দেখ। তুই মনে হয় স্বপ্ন দেখেছিস, ঘুমিয়ে পড়। সে ঘুমের ঘরে বলল, না 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 রে ভাই, সত্যি বাইরে কেউ আছে, সত্যি বাইরে কেউ আছে। এর মধ্যে আবার পায়ের আওয়াজটা হলো। এবারে সেটা দরজার সামনে থেকে দূরে যেতে লাগলো। এবারের শব্দটা রাকেশও শুনতে পেল। দুজনে তাড়াতাড়ি করে বিছানায় উঠে বসলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 1টা বাজে। দুজনে ফ্ল্যাশ লাইটটা জ্বেলে আস্তে আস্তে দরজাটা খুলে বেরোলাম। না, কোথাও কেউ নেই। এদিক ওদিক তাকিয়ে আবার রুমে ঢুকতে যাব, এমন সময় আবার পেলাম শব্দটা। চমকে উঠলাম দুজনে। পায়ের শব্দটা এবার আসছে সেই 42 নম্বর রুমের ভেতর থেকে। আমরা ভাবলাম রুমটা হয়তো কেউ খুলেছে। দুজনে কাঁপা কাঁপা পায়ে এগোতে লাগলাম। পায়ে ঠিকমতো ভর পাচ্ছিলাম না, এক্ষুনি যেন পড়ে যাব। কোনো মতে দুজনে সেই রুমটার সামনে এসে দাঁড়ালাম, কিন্তু রুমটাই তো তালা বন্ধ। তাহলে ভেতরে কে? রুমের ভেতরে হালকা গোঙানির শব্দ পেলাম। দরজায় দুজনে কান দিয়ে শুনতে লাগলাম। কেউ যেন বিড়বিড় করে খুব আস্তে আস্তে কিছু একটা বলছে। দুজনে আর ওখানে থাকতে পারলাম না, দৌড়ে চলে এলাম নিজেদের রুমে। গলা শুকিয়ে গিয়েছিল। জল খেলাম, তারপর কারেন্ট এসে গিয়েছিল। আলো জেলে সারা রাত দুজনে বিছানার উপর বসেছিলাম। কেউ ঘুমোতে পারিনি সে রাতে। হোস্টেলে নিচে যারা আছে তারা কিছু শুনতে পেয়েছিল কিনা জানি না। কিভাবে যে সেদিনের রাতটা কাটিয়েছিলাম, কি সেই ভয়ানক রাত! সারা রাতে আরও অনেকবার পায়ের শব্দ পেয়েছি। দুজনের কারোরই আর বাইরে বেরোনোর সাহস হয়নি। পরের দিন সকাল হতেই দুজনে বাড়ি চলে যাই। 1 সপ্তাহ পর আবার হোস্টেলে আসি। তখন আবার সব কিছু স্বাভাবিক। সেদিনের সেই কথা কোনোদিনও কলেজের কাউকে বলিনি, শুধু রাকেশ আর আমি জানতাম। তারপর থেকে হোস্টেলে আরও 2 বছর ছিলাম, কিন্তু আর কখনো কোনো রকম আওয়াজ পাইনি। এই ঘটনার পর থেকে ছুটির দিনে কখনো হোস্টেলে কাটাইনি। 3rd ইয়ারে পড়ার সময় হোস্টেলের দারোয়ানের মুখে একবার শুনেছিলাম, ওই 42 নম্বর রুমে নাকি 4 বছর আগে একটি স্টুডেন্ট গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। তারপরেও ওই রুমে কিছু স্টুডেন্ট থাকতো, কিন্তু কোনো না কোনো কারণে বেশি দিন ওই রুমে স্থায়ী হতে পারতো না। তখন থেকে রুমটা নাকি বন্ধই পড়ে আছে। আমি আজও ভাবি, সেদিন নেহাতি নেশার ঘরে ওই সব শুনেছিলাম, নাকি সত্যিই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলে কোনো জিনিস আছে। এতক্ষণ শুনলে সুদীপের জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব কাহিনী। ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা মানো আর না মানো, আমি তো মানি ভূত আছে। তোমাদের মতামত কমেন্টে জানিও। আজ এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের সপ্তাহে বুধবার ঠিক রাত্রি 10টায়। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। কিছু গল্প, কিছু বাস্তব, কিছু প্রেম, কিছু বন্ধুত্ব, এই সব নিয়ে সেজে উঠুক গল্প হলেও সত্যি। শুনতে থাকো, গল্প হলেও সত্যি।